হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ক্লাস সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি। সো আজকে আমরা সিমেন্টের পরের টপিকটা স্টার্ট করব। আমাদের বোক্স কম্পাউন্ডের ইন্ট্রোডাকশানটা হয়েছিল। তোমাকে মনে রাখতে হবে যে বোক্স কম্পাউন্ড হচ্ছে সেই সব কম্পাউন্ড যে কম্পাউন্ডগুলোর জন্যই সিমেন্ট হচ্ছে হার্ড হয়। এই যে সিমেন্টটা যে হার্ড হয়েছে, হ্যাঁ, কংক্রিটের মধ্যে থেকে যে হার্ড হচ্ছে, সেই বোক্স কম্পাউন্ডগুলোর জন্যই হার্ড হচ্ছে। তো বোক্স কম্পাউন্ডের জাস্ট আমি ইন্ট্রোডাকশান করে দিয়েছিলাম যে কী কম্পাউন্ড থাকে এবং তার পার্সেন্টেজ কতগুলো থাকে, সেই জিনিসগুলো আমি বলে দিয়েছিলাম। Now we will see যে what are the advantages and disadvantages of both compound। ওই যে চারটে কম্পাউন্ড আমি বলেছিলাম, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট আর টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট, ওই চারটে কম্পাউন্ডের কী কাজ আছে, তারা বেশি থাকলে তাদের কি প্রবলেম, কম থাকলে কি, এই ধরনের জিনিস নিয়ে আমরা আলোচনা করব। চলো লেটস স্টার্ট। তাহলে ফার্স্ট আমরা দেখব যে বোক্স কম্পাউন্ডে যে সবার প্রথম ইম্পর্টেন্ট কম্পাউন্ড সেটা হচ্ছে C3S। এটার নাম কি? ট্রাইক্যালসিয়াম সিলিকেট। এইটা হচ্ছে বোক্স কম্পাউন্ড। এটা কি CaO3CaO.SiO2। এই হচ্ছে যে কোনো একটা দিয়ে তোমাকে নাম দেয়। আর একটা এটার নাম কি আছে বলেছিলাম? অ্যালাইট। সবগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ইট ইজ ভিজিবল। সো এভরিথিং 1 2 3 4 যে কোনো জিনিস থেকে কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, বলতে পারে অ্যালাইট কি, বলতে পারে এই নামটা দিয়ে বলে দিলে এর প্রপার্টি বলো, ট্রাইক্যালসিয়াম সিলিকেট বলতে পারে বা C3Sও বলতে পারে, একই জিনিস। ঠিক আছে, দাঁড়াও। তো এর প্রপার্টিগুলো সম্বন্ধে আমরা একে একে আজকে জানবো যে কি কাজ হয়, কি করে। সবার প্রথম প্রপার্টি দেখো এর, যেটা তুমি বলবে সেটা হচ্ছে ইট হাইড্রেটস উইদিন এ উইক অর সো। মানে এক সপ্তাহের মধ্যে এর হাইড্রেশনটা কমপ্লিট হয়ে যায়, মানে এর স্ট্রেংথ গেইন করে নেয়। তার মানে এটা হাইড্রেটস মানে কি? ইট স্টার্টেড টু গেইন স্ট্রেংথ। আমি কিন্তু স্টার্টেড বললাম, তার মানে এই না যে পুরো স্ট্রেংথটা নিয়ে নিচ্ছে, মানে স্ট্রেংথ গেইন করা স্টার্ট করে দেয় আর কি। বুঝতে পারলে তো? এর তো রিয়াকশন তো 1 বছর ধরে চলতে থাকে। 1 বছর সিমেন্টের রিয়াকশন আফটার 1 ইয়ারও চলে, বাট মোটামুটি মানে স্ট্রেংথ গেইন করা শুরু করে দেয় 1 উইক থেকে। তো গেইন স্টার্টেড টু গেইন স্ট্রেংথ, STRAI স্ট্রেংথ বানানটাই ভুলে গেছি। স্ট্রেংথ STRAINGTH স্ট্রেংথ। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি ST দিয়েই লিখি, তো স্ট্রেংথ বানানটা একটু ভুল হতে পারে। স্ট্রেংথ STRENGTH স্ট্রেংথ। তো এ স্ট্রেংথ গেইন করা স্টার্ট করে দেয়। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি স্ট্রেংথটাকে সবসময় এভাবে লিখে আমার স্ট্রেংথ বানানটাই ভুল হয়ে গেছে। কি অবস্থা! ঠিক আছে, ওই পাশে আমি অন্য একটা জিনিস লিখব। আচ্ছা, আর কি আছে? এটা হলো একটা প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি? সেকেন্ড প্রপার্টি তুমি বলবে যে ইট ইজ হ্যাভিং দ্য বেস্ট সিমেন্টিং প্রপার্টি। এটা কি? ইট ইজ হ্যাভিং দ্য বেস্ট সিমেন্টিং প্রপার্টি। এটা হচ্ছে বেস্ট। যতগুলো বোক্স কম্পাউন্ড আছে তার মধ্যে সিমেন্টিং, ইট ইজ হ্যাভিং দ্য বেস্ট সিমেন্টিং প্রপার্টি অ্যামং অল বোক্স কম্পাউন্ড। যতগুলো বোক্স কম্পাউন্ড ছিল তার মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে এটা। তার মানে এর আলটিমেট স্ট্রেংথটা সবচেয়ে বেশি। সিমেন্টের সিমেন্টের যে আলটিমেট স্ট্রেংথ আছে তার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে এর। সো বলবে দ্যাট ইজ কি? কন্ট্রিবিউশন টু স্ট্রেংথ is highest for contribution to strength is highest contribution to strength is highest for C3S এর হচ্ছে স্ট্রেংথ কন্ট্রিবিউশনটা হাইয়েস্ট। ঠিক আছে, ওকে। আর কি বলা যায়? তার মানে এটা র্যাপিড স্ট্রেংথ গেইন করে। আমি আবার বলছি স্ট্রেংথ, কিন্তু স্ট্রেংথ। সো তুমি বলবে র্যাপিড স্ট্রেংথ STRENGTH স্ট্রেংথ গেইন GAIN STRENGTH স্ট্রেংথ এখন মনে পড়ে গেল। র্যাপিড স্ট্রেংথ গেইন হচ্ছে তোমার C3S এর হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, তার মানে কি?
এই যে C3H আছে আমরা এটা কোথায় কোথায় ইউজ করব সেটা তোমাকে একটু জানতে হবে। আর একটা জিনিস দেখো, এর হচ্ছে হিট অফ হাইড্রেশন। হিট অফ হাইড্রেশন, হিট অফ হাইড্রেশনটা কি, মানে যখন হাইড্রেশন রিয়াকশানগুলো হচ্ছে, এই যে C3H তৈরি হচ্ছে যে জলের সাথে রিয়াকশান করে, হ্যাঁ বিভিন্ন রকম যে রিয়াকশানগুলো হচ্ছে জলের সাথে রিয়াকশান করে, মানে সিমেন্টের রিয়াকশান করে যে বক্স কম্পাউন্ডগুলো হচ্ছে, তো সেটা হচ্ছে হাইড্রেশন রিয়াকশান হয়, মানে টেম্পারেচার জেনারেট হয়। কি হয় দেখো, সিমেন্টে কী কী থাকে, ক্যালসিয়াম অক্সাইড থাকে, SiO2 থাকে, Al2O3 থাকে, Fe2O3 থাকে, এরকম আরও অনেকগুলো জিনিস থাকে যার সাথে জলের রিয়াকশান হয়, কি তৈরি হয়, বক্স কম্পাউন্ড, মানে কি C3H তৈরি হয়, C2H তৈরি হয়, C3A তৈরি হয়, C4AF তৈরি হয়। এগুলোতে হিট জেনারেট হয়, হিট HEAT, হিট। এই হিটটাকেই ওরা বলছে হচ্ছে হিট অফ হাইড্রেশন। এই যে হিটটা তৈরি হয় না, এটাকেই বলছে হচ্ছে হিট অফ হাইড্রেশন। হাইড্রেশন মানে কি, জলের সাথে রিয়াকশানটাকে হাইড্রেশন রিয়াকশান বলা হয়। সো হিট অফ হাইড্রেশন অফ দিস ইজ ভেরি হাই, মানে খুব বেশি পরিমাণ হিট অফ হাইড্রেশন জেনারেট করে। যত তাড়াতাড়ি রিয়াকশান হবে, তুমি মনে রাখবে, ইফ দ্য রিয়াকশান ইজ কুইক দ্যাট মিনস হিট অফ হাইড্রেশন উইল বি মোর। তাহলে কি রিয়াকশান রেট যত ফাস্ট, হিট অফ হাইড্রেশন তত ফাস্ট। হিট অফ হাইড্রেশনটাকে HOH লিখলাম আমি। রিয়াকশান রেট যত ফাস্ট, হিট অফ হাইড্রেশন তা তত বেশি। এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? চল, দিস ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, সো হিট অফ হাইড্রেশন ইজ মোর, হিট অফ হাইড্রেশন অফ দিস ইজ ভেরি হাই। ঠিক আছে, ওকে। 5 নম্বরটা দেখো, নাম্বার 5। তুমি বলবে যে এই পার্টিকুলার কম্পাউন্ডটা যেটা আছে C3H, সেটা কোন কোন জায়গায় আমার কাজে লাগে। তুমি ভাবো তো, যেখানে আমার র্যাপিড স্ট্রেংথ গেইন লাগবে, এর প্রপার্টির মধ্যে কি আছে, র্যাপিড স্ট্রেংথ গেইন, মানে খুব তাড়াতাড়ি স্ট্রেংথ গেইন করতে পারে। তাহলে এমন জায়গাতে যেখানে আমার র্যাপিড স্ট্রেংথ গেইন দরকার, সেখানেই আমি এটা কাজে লাগাবো। কোথায় কোথায় আমার র্যাপিড স্ট্রেংথ গেইন লাগতে পারে, যে একটু ভাবো, ইন হুইচ আর দ্য প্লেসেস ওয়্যার আই নিড র্যাপিড স্ট্রেংথ গেইন। সবার প্রথমে তুমি ভাবো তো, স্পিডি কনস্ট্রাকশন। স্পিডি কনস্ট্রাকশন মানে কি, যেখানে তাড়াতাড়ি কনস্ট্রাকশন দরকার, স্পিডি কনস্ট্রাকশন সেখানে আমার লাগতে পারে। খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশন দরকার আমার টাইম কম, আমাকে চিফ মিনিস্টার বলেছে 3 মাসের মধ্যে তোমাকে বিল্ডিং খাড়া করতে হবে, খুব তাড়াতাড়ি আমাকে ফর্মওয়ার্ক রিমুভাল। স্পিডি কনস্ট্রাকশন হোয়ার, ফর্মওয়ার্ক রিমুভাল। ফর্মওয়ার্ক মানে তো নিশ্চয়ই জানো, ওই যে ফর্মওয়ার্কগুলো থাকে যেগুলো ওই ফাটারিং লাগানো থাকে। ফর্মওয়ার্ক রিমুভাল ইজ কুইক। যেখানে তাড়াতাড়ি ফর্মওয়ার্ক রিমুভাল হতে হবে, সেই জায়গাতে আমি C3Hটার পরিমাণটা বাড়াবো। ঠিক আছে, C3H এর পরিমাণ কত ছিল গো? C3H এর পরিমাণের একটা রেঞ্জ ছিল 30 to 50%। ভুলবে না কিন্তু, এগুলো পরীক্ষায় আসে। তার মানে 30 to 50% একটা বিশাল বড় রেঞ্জ। যেখানে আমার স্পিডি কনস্ট্রাকশন দরকার, সেখানে আমি 50% দেবো, তাই না? আচ্ছা, এটা একটা। আবার কে আসলো, ওয়েট, হ্যাঁ চলো, হয়ে গেছে। তাহলে এটা একটা হলো, এই ক্ষেত্রে আমি লাগাবো। সেকেন্ড আমি কি লাগাবো দেখো, সেকেন্ড আমি লাগাবো হচ্ছে কোল্ড ওয়েদার কনস্ট্রাকশন। কোল্ড ওয়েদার, WEATHER, ওয়েদার কনস্ট্রাকশন। এবার তোমরা এটা বলবে যে দাদা এটা আমি বুঝতে পারলাম না, কোল্ড ওয়েদার কনস্ট্রাকশনে কেন আমি কাজে লাগাবো? স্পিডিটা তো আমি বুঝতে পারলাম। I don't understand why you are saying that in cold weather construction I need C3H. এবার তার জন্য এখানে তোমাকে বুঝতে হবে। দেখো, কোল্ড ওয়েদার কনস্ট্রাকশনে কি হচ্ছে তোমাকে ভাবতে হবে। ধরো এই হচ্ছে তোমার একটা পুরো কংক্রিট আছে, না এটা এই কালি দিয়ে দেখালে হবে না, দেখাতে হবে। এই ধরো তোমার একটা পুরো পরিমাণ একটা কংক্রিট আছে, সেই কংক্রিটের ভিতরে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল আছে। বুঝতে পারলে তো, কি কি ম্যাটেরিয়াল আছে বলো তো? যা থাকার, সিমেন্ট এরকম ক্লিঙ্কার হয়ে গেছে, বিভিন্ন রকম জিনিস এখানে আছে। এভরিথিং ইজ দেয়ার। বড় বড় দেখাচ্ছি, ছোট দেখালে জায়গা আটবে না। এরকম ধরো বিভিন্ন রকম ম্যাটেরিয়াল আছে, কংক্রিটের মধ্যে আছে। আর এই যে গ্যাপগুলোর মধ্যে কি আছে বলো তো? জল আছে, ওয়াটার, জল আছে। হিট অফ হাইড্রেশন জানোই, জল ছাড়া আমাদের কাজ হবে না। আরে সিমেন্টের মধ্যে জল না দিলে হার্ড হবে কি করে? সো ওয়াটার ইজ দেয়ার। ঠিক আছে, ওয়াটার ইজ দেয়ার। সমস্ত কিছু নিয়ে, মানে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, সিমেন্ট সব কিছু নিয়ে এই কংক্রিটটা তৈরি হয়েছে। সো টোটালটা কি? কংক্রিট। এই মাঝখানে গোলগুলো আমি একটু বড় করে দেখিয়েছি। এখানে সিমেন্ট আছে, কোর্স এগ্রিগেট আছে, ফাইন এগ্রিগেট আছে, সব কিছু আছে, মানে অল এগ্রিগেটস আর হিয়ার, আর ওয়াটার। তাহলে বুঝতে পারলে কংক্রিট 3টে জিনিস নিয়ে তৈরি বেসিক্যালি। একটা হচ্ছে এগ্রিগেট, সেটা ফাইন প্লাস কোর্স, সিমেন্ট আর ওয়াটার। এবার কি হচ্ছে বলো তো, জলের যে ইউনিট ওয়েট আছে
ইউনিট ওয়েট সেটা হচ্ছে 1 গ্রাম পার সিসি। জলের ইউনিট ওয়েট হচ্ছে 1 গ্রাম পার সিসি, কিন্তু আইসের ইউনিট ওয়েট, আইস বরফ 0.916 গ্রাম পার সিসি। এটা তুমি মনে রাখবে, কাজে লাগবে। আইস মানে বরফের ইউনিট ওয়েট হচ্ছে কম, বরফের ইউনিট ওয়েট হচ্ছে কম, সেই জন্য কিন্তু বরফ জলের উপর ভাসে। বরফের ওয়েটটা কম মানে পার সিসিতে, মানে ওয়েটটা কম হলো ইউনিট ওয়েট কম, মানে একই ভলিউম যদি তুমি রাখো, ইফ ইউ আর কনসিডারিং সেম ভলিউম, তার মানে কি বরফের ওয়েটটা কম, সেই জন্য দেখবে বরফ জলের উপর ভাসে, বরফ কিন্তু জলে ডুবে যায় না, সেই জন্য বরফের ইউনিট ওয়েটটা একটু কম। আচ্ছা ইউনিট ওয়েট কম হলে কি হচ্ছে বলো তো? ইউনিট ওয়েট মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব ইজুকাল টু কি? ভর বাই আয়তন। তার মানে কি আয়তন ইজুকাল টু ভর বাই ঘনত্ব। এবার দেখো তার মানে কি হচ্ছে যে জলের ঘনত্ব বেশি, জলের ইউনিট ওয়েট বেশি মানে ঘনত্ব বেশি, তার মানে আয়তন কম। তার মানে কি ওয়াটার লিখলাম ভলিউম কম। এবার তুমি বরফের ক্ষেত্রে আসো, আইসের কি ইউনিট ওয়েট কম মানে ঘনত্ব কম। আরে বাবা আইসের ঘনত্ব কম না, তাহলে ঘনত্ব কম হলে কি ডিনোমিনেটর কম আছে, তাহলে কি হবে? আয়তনটা বেশি। ইয়েস অর নো? সো আইসের ভলিউম বেশি। এবার আমি সব জিনিসটা মুছে দিচ্ছি, এইটুকু জিনিস বুঝতে পারলে কিনা বলো। ওয়াটারের ভলিউম কম, আইসের ভলিউম বেশি, সেম অ্যামাউন্ট, যদি আমি অ্যামাউন্টটা সেম রাখি, মানে অফ সেম ওয়েট, সম পরিমাণ যদি আমি মানে সম আয়তন সম ওয়েটের যদি আমি জল বা আইস নিই, তাহলে একই ওয়েটের জলের ভলিউমটা কম কিন্তু আইসের ভলিউমটা বেশি। এটা বুঝতে পারলে কিনা বলো? আইসের ভলিউমটা বেশি। এবার ধরো এখানে জল আছে, জল, দিজ আর ওয়াটার, ঠিক আছে? তার মানে তুমি কি জানলে? আইসের ভলিউম বেশি। এবার কি হচ্ছে বলো তো, এই বরফগুলো আলটিমেটলি তোমার এই জলগুলো আলটিমেটলি কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। কেন? কারণ কি? কোল্ড ওয়েদার কনস্ট্রাকশন। কোল্ড মানে কিন্তু যেখানে রাশিয়া ফাঁসে, রাশিয়া কত টেম্পারেচার থাকে জানো? -27। রাশিয়াতে -27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, -50ও হয়। ইউএসএ, আলাস্কা, গ্রিনল্যান্ড, প্রচুর টেম্পারেচার থাকে কিন্তু। তুমি যখন আর্জেন্টিনা, খুবই ঠান্ডার দেশ, আমি তোমাকে বলে দিচ্ছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ঠান্ডাকালে -25 কোনো ব্যাপারই না ওদের, ইট ইজ এ নর্মাল থিং। তাহলে এই টেম্পারেচারে এই জলগুলো বরফ হয়ে যাবে। এই জলগুলো যদি বরফ হয়ে যায় তাহলে কি হবে বলো তো? এই দেখো বরফ হয়ে গেল। বরফ হওয়া মানে কি হলো? আয়তনটা বেড়ে গেল, আয়তন বেড়ে গেল গো। এখনই বললাম যে আইসের ভলিউম বেশি, আইসের ভলিউম বেশি, তাহলে আয়তনগুলো বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে, মানে ওর মধ্যে একটা এক্সপ্যানশন করার টেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে। এই যে এইটা আছে, এবার এ যদি এক্সপ্যান্ড করতে থাকে তাহলে কি হবে বলো তো? ক্র্যাকিং চলে আসবে। সো যেহেতু আইসের ভলিউম বেশি, সেহেতু কি বলতো? ইট এক্সপ্যান্ড অ্যান্ড ক্রিয়েট ক্র্যাক। এটা হচ্ছে প্রথম রিজন, ফার্স্ট রিজন। এখনো শেষ হয়নি, আর একটা রিজন আছে। এটা হচ্ছে প্রথম রিজন যে আইসের যদি ভলিউমটা বেড়ে যায় তাহলে এক্সপ্যান্ড করে ক্র্যাক তৈরি করে যাবে। সেই জন্য আমি কি চাইবো? যত তাড়াতাড়ি সম্ভব এই জলটা হাইড্রেশন করে হাওয়া হয়ে যাক। মানে জলের কাজটা কি? হাইড্রেশন হওয়া অবধি যত তাড়াতাড়ি জলটা হাইড্রেশন করে এখানে এর সাথে মিশে যাবে তত তাড়াতাড়ি আমার ভালো। মানে আমি চাইবো যে কোনোভাবে যেন তাড়াতাড়ি আইস কনভার্ট না হয়, যাতে জলই থেকে যায়, জল থেকে জল যেন কাজ ফাজ করে। সেই জন্য আমাকে স্পিডি কনস্ট্রাকশন বা কোল্ড ওয়েদার কনস্ট্রাকশনে C3Sটা ইউজ করতে হবে। আর একটা জিনিস আছে, আর একটা কি দেখো, এই জায়গাটা দেখো তো, বলেছিলাম কি তোমাকে? হিট অফ হাইড্রেশন ইজ ভেরি হাই। হিট অফ হাইড্রেশন মানে কি? তাপ, হিট। হিট অফ হাইড্রেশন মানে তাপ, তো টেম্পারেচার। সো যেহেতু হিটটা তোমার বেশি হচ্ছে, সেহেতু কি বলতো? আইস হতে পারবে না। আরে বাবা বাইরের টেম্পারেচার ধরো -50 ডিগ্রি সেলসিয়াস, আই এগ্রি, কিন্তু C3S তুমি বেশি দিয়েছো। C3S বেশি দিলে কি হবে? হিট অফ হাইড্রেশন বেশি, মানে হিটটা বেশি জেনারেট হচ্ছে। সেই হিটের জন্য ভেতরের টেম্পারেচার, কংক্রিটের ভেতরের টেম্পারেচার মোটামুটি 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকবে। সো হিট অফ হাইড্রেশনটা বাড়িয়ে দিচ্ছে। হিট অফ হাইড্রেশন যেহেতু C3S বাড়িয়ে দিচ্ছে, সেহেতু এই যে জলগুলো যে আছে, জলগুলো ওয়াটারই থাকবে, আইস হবে না, আইস হতে দেবে না। কারণ কি? হিট অফ হাইড্রেশন হচ্ছে, তো হিট তৈরি করছে। তো বাইরের টেম্পারেচার -25 ডিগ্রি হতে পারে, কিন্তু কংক্রিটের ভিতরে হিট অফ হাইড্রেশন হয়ে যাচ্ছে, অতএব এটা হিট জেনারেট করছে। মানে বেসিক্যালি ধরো তুমি রাশিয়াতে আছো, রাশিয়ায় তোমার ঘরের ভেতরে তুমি গরম করে রেখেছো,
রাশিয়ার বাইরের টেম্পারেচার হচ্ছে তোমার -50°C, তুমি ওখানে যাবে না। ঘরের ভিতরে তুমি আগুন ধরিয়ে রেখেছো, যেগুলো জেনারেলি ওরা করে, আগুন টাগুন ধরিয়ে রেখেছো, অতএব ভেতরের ঘরটা কিন্তু গরম আছে তোমার। এই হচ্ছে ব্যাপারটা, মানে বেসিক্যালি এখানে আইস তৈরি করতে দেওয়া যাবে না। তোমার মেইন ক্রাইটেরিয়া হচ্ছে কোল্ড ওয়াটার ওয়েদার কনস্ট্রাকশনে তুমি বলবে কেন ইউজ করা হয়, তার কারণটা বলবে উই কান্ট অ্যালাউ দ্য আইস টু ফর্ম। জলের জায়গায় যদি আইস ফর্ম হয়ে যায় তাহলে কি করে হবে? তো আইস যাতে না হয় তার জন্য এক হচ্ছে আমার হিট অফ হাইড্রেশনটা আমাকে বাড়াতে হবে, বেশি হিট অফ হাইড্রেশন থাকবে তাহলে আইস হবে না। আর একটা হচ্ছে যে ওই তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, যেহেতু তাড়াতাড়ি কাজটা হবে অতএব আইস হওয়ার সময় পাবে না। ঠিক আছে, একটু সময় দিতে হবে জল থেকে আইস হওয়ার জন্য, তাহলে আমাকে সময়টা দেওয়া যাবে না অত। এই হচ্ছে ব্যাপার। এবং তুমি দেখবে রাশিয়া বা ঠান্ডার দেশে যে কনস্ট্রাকশনের কাজগুলো হয় সেগুলো জেনারেলি গরমকালেই হয়, সেগুলো কিন্তু ঠান্ডাকালে হয় না। এটা তোমাকে আমি বলে দিলাম। একটা 3 মান্থ বা 4 মান্থের উইন্ডো পাওয়া যায়, সেই 3 to 4 মান্থ, এই মান্থে হচ্ছে জেনারেলি তোমার 0 to 10°C থাকে গরমকালে। গ্রীষ্মকাল নিউজিল্যান্ড হোক, 10টা আমি বেশি বললাম, 10 না, 0 to 2-3°C থাকে ধরো, এতটাই ঠান্ডা। গরমকালেও এত ঠান্ডা থাকে, ওই সময়টার মধ্যেই ওরা কনস্ট্রাকশনের কাজগুলো করে নেয়। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার এটা মুছে দিই। তারপরে দেখো, তারপরে কি বলেছে, এটা দুটো হলো। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে দেখো প্রিকাস্ট কনস্ট্রাকশনে তোমাকে লাগবে প্রিকাস্ট কনস্ট্রাকশন। প্রিকাস্ট মানে কি বলো? এবং প্রিকাস্ট মানে তোমাকে বোঝাতে হবে। প্রিকাস্ট কনস্ট্রাকশন মানে হচ্ছে তুমি অলরেডি বিমটা বানিয়ে রেখেছো, এসে শুধু তুমি এখানে ফেলে দেবে। বুঝতে পারলে কিনা বলো? ধরো এটা তোমার হচ্ছে ঘর, দিস ইজ ইউর বিল্ডিং, দিস ইজ দ্য কলাম, ঠিক আছে? এটা এখানে তোমার এরকমভাবে বিম আছে, ওইদিকে বিমটা আছে, এরকমভাবে বিম গেছে আর কি। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? এদিকে বিম আছে, এদিকেও তোমার বিম আছে, বিমটা গেছে ওইদিকে এরকমভাবে। আর এটা হচ্ছে তোমার পুরো স্ল্যাব, এর উপরে আর কি স্ল্যাব আছে, এর উপরে স্ল্যাব আছে, এদিকেও কলাম আছে, এদিকেও কলাম আছে তোমার, এরকমভাবে তোমার বাড়িটা আছে। এখানে কি বলতো, এই যে স্ল্যাব বিম এগুলো সব আগের থেকেই বানানো থাকে, শুধু ক্রেন দিয়ে এনে ওখানে বসিয়ে দেওয়া হয়। এটা প্রিকাস্ট কনস্ট্রাকশন, প্রিকাস্ট। আচ্ছা, আরও এক্সাম্পল আছে দেখো, শুধু বিল্ডিং কেন, এই যে রেল লাইন দেখেছো না? রেল লাইন দেখবে এরকমভাবে রেল গেছে ধরো, এটা হচ্ছে রেলওয়ে তো তোমাদের সিলেবাসে নেই, ওই জন্য আমি পড়াবো না, কিন্তু ধরো এটা রেলের মাঝখানে যে স্লিপারগুলো থাকে না, এগুলোকে স্লিপার বলে। যে উডেন আগে থাকতো, এখন আরসিসি প্রিস্টেস কংক্রিটের হয়। এই যে এগুলো হচ্ছে স্লিপার, আর এখানে তোমার ব্যালাস্ট থাকে। এটা আমি প্ল্যান ভিউ মানে টপ ভিউ, উপর থেকে দেখছি। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই প্ল্যান কি সেটা জানো না। ব্যালাস্ট আছে, এটা হচ্ছে রেল, এটা হচ্ছে এই যে উডেন এগুলো হচ্ছে স্লিপার। এই স্লিপারগুলো হচ্ছে আর পিএসসি হয়, প্রিস্ট্রেস কংক্রিট আবার তোমাদের সিলেবাসে আছে, আমি পড়াবো, কিন্তু রেলওয়েটা নেই। তো প্রিস্ট্রেস কংক্রিটগুলো কী করে বলো তো? স্লিপারগুলো আগের থেকেই বানানোর পরে জাস্ট তুলে এনে এখানে বসিয়ে দিয়ে এখানে লক ফক যা লাগে, হ্যাঁ, দেখবে বিভিন্ন রকম লকিং সিস্টেম আছে, সিস্টেম দিয়ে লক করে দেয়। তো ওই প্রিকাস্ট কনস্ট্রাকশনে তোমার হচ্ছে C3S এর পরিমাণটা বেশি লাগবে। কেন? তার কারণটা হচ্ছে এগুলো হচ্ছে স্পিডি কনস্ট্রাকশন। তুমি যত ওয়েট করাবে তত তোমার কাজ ডিলে হয়ে যাবে, তাড়াতাড়ি করাতে হবে। আরে তোমার জন্য এখানে স্লিপারগুলো কি বসে থাকবে নাকি? তোমার কাজের এই যতক্ষণ না পর্যন্ত এই স্লিপারটা রেডি হচ্ছে, এই যে স্লিপারটা আর এই স্লিপারটা যতক্ষণ না পর্যন্ত রেডি হচ্ছে ততক্ষণ তোমার কি বলতো রেল আসবে না গো। এবার মিনিস্ট্রি আছে, রেলের মিনিস্ট্রি তো বুঝবে না, তোমাকে বলবে ভাই তুমি তাড়াতাড়ি কাজ করছো না কেন, ওয়াই ইউ আর নট ডুইং দ্য ওয়ার্ক কুইকলি। তোমার স্লিপার বসছে না বলে আমি রেল পাঠাতে পারছি না, আমার লস হয়ে যাচ্ছে। এক দিনে রেল কত কামাই করে বলো তো? প্রচুর কামাই করে। তো সেই কামাইটা তো স্লিপার না বসালে হবেই না। অতএব এইসব কাজে তোমাকে ডিলে করা চলবে না, সেই জন্য এখানে C3S ইউজ করা যাতে তাড়াতাড়ি হয়। আর একটা জিনিস দেখো, একই সাথে প্রিকাস্ট কনস্ট্রাকশন হলো, তো তার সাথেই আর একটা আছে ধরো এই তোমার ওই রোড কনস্ট্রাকশন। একই জিনিস, একই কারণ, রোড কনস্ট্রাকশন করছো, একটা রোড বানিয়ে রেখে দিয়েছো, ধরো ন্যাশনাল হাইওয়ে ধরো একটা বানানো আছে, ঠিক আছে না? ধরো একটা ন্যাশনাল হাইওয়ে বানানো আছে, এখান থেকে গাড়ি ফাড়ি যাবে, যতক্ষণ না পর্যন্ত তোমার কাস্টিং কমপ্লিট হবে ততক্ষণ তো তুমি এখানে গাড়ি ট্রান্সপোর্ট করতে পারবে না। তাহলে কি সেটা হাইওয়ে ডিপার্টমেন্টের লস হচ্ছে? আমাদের নিতিন গাডকারি স্যার, হাইওয়ে ডিপার্টমেন্টের গুরুদেব আর কি, উনি কিন্তু হাইওয়ে ডিপার্টমেন্টটাকে ধরে রেখেছে। তো যাই হোক, তো হাইওয়ে ডিপার্টমেন্টে দেরি হয়ে যাচ্ছে, উনি বলবেন যে তুমি এত দেরি করছো কেন? সেক্ষেত্রে তোমাকে C3S দিয়ে কাজ করাতে হবে যাতে তাড়াতাড়ি হয়। তো এই সব কাজের জন্য যেখানে তাড়াতাড়ি আমার দরকার, সেক্ষেত্রে আমাকে
অবশ্যই অবশ্যই C3S এর পরিমাণটা বাড়াতে হবে। বুঝতে পারলে কিনা বলো? ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য ভ্যালু অফ C3S, দেয়ার ইজ নো আদার অল্টারনেট ওয়ে। আর কি বাকি থাকলো? স্পিডি কনস্ট্রাকশন হলো, কোল্ড ওয়েদার কনস্ট্রাকশন, প্রিকাস্ট, রোড কনস্ট্রাকশন, এই তো এগুলোই। এইসব জায়গায় তোমাকে হচ্ছে C3S এর পরিমাণটা বাড়াতে হবে। দেখি কিছু মিস গেল কিনা। ফর্ম অফ রিমুভাল, পেভমেন্ট কনস্ট্রাকশন, না সব কিছু বলে দিয়েছি। হ্যাঁ, আর একটা আছে এমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক। এগেইন বুঝতে পারছো, এমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক, এমার্জেন্সি এমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক। তার মানে তোমার যদি কোনো একটা জায়গাতে খুব তাড়াতাড়ি রিপেয়ার করতে হয়, সেক্ষেত্রেও তোমাকে C3S বাড়াতে হবে। তুমি দেখো না, এই যে আমি তোমাকে এক্সাম্পলটা দিয়েছিলাম, ধরো এটা একটা পাইপলাইন আছে, সে পাইপলাইনে এটা RCCর পাইপলাইন বানিয়েছো, এখানে তোমার লিক হয়ে গেছে, লিক। এবার এখানে লিক হয়েছে বলে এখানে তুমি গেট ভাল্ব দিয়ে এখানে গেট ভাল্ব দিয়ে সমস্ত কিছু তুমি বন্ধ করে রেখেছো। এটা একটা স্টপ কক, গেট ভাল্ব দিয়ে সমস্ত কিছু বন্ধ করে রেখেছো। তার মানে এর পরে যতগুলো বিল্ডিং আছে, মানে এই লাইনের পরে যতগুলো বাড়ি আছে, তারা তো কেউ জল পাচ্ছে না, তাদের মধ্যে জলের হাহাকার পড়ে গেছে। তাহলে এই জায়গাটা যত তাড়াতাড়ি রিপেয়ার করা সম্ভব তুমি করবে। সো কুইক রিপেয়ার, যত তাড়াতাড়ি তুমি করতে পারো কুইক রিপেয়ার, তত তাড়াতাড়ি তোমাকে রিপেয়ার করতে হবে। সেক্ষেত্রেও তোমাকে ওই C3Sটা ইউজ করতে হবে। C3S ইউজ করলে তোমার তাড়াতাড়ি স্ট্রেংথটা গেইন হয়ে যাবে। বুঝতে পারলে কি না বলো? তো এই কারণের জন্য আমি C3S ইউজ করি। চলো নেক্সট দেখি। আমাদের বুকস কম্পাউন্ডের যে নেক্সট ইম্পর্টেন্ট প্রপার্টিটা আছে, সেই ইম্পর্টেন্ট প্রপার্টিটার নাম হচ্ছে C2S, যেটাকে বলে হচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট। দেখো কী কী নাম আছে, একটা বলবে C2S, অথবা বলবে ডাই ক্যালসিয়াম সিলিকেট, অথবা নাম আছে বেলাইট, একই জিনিস কিন্তু, অথবা নাম আছে 2 ক্যালসিয়াম অক্সাইড .HCSI। এই 1 2 3 4 একই জিনিস। এবার এর প্রপার্টিগুলো দেখো, এইটা কি বলো তো, এখানে কি বলছেন, ইট হাইড্রেটস উইদিন এ উইক অর সো। তো এটা দেখো কি হচ্ছে, ইট হাইড্রেটস উইদিন এ ইয়ার। 1 বছর লাগে এর হাইড্রেশন স্টার্ট হতে। ইট ইজ ভেরি স্লো। 1 বছর ধরে হাইড্রেশন হয়েই যাচ্ছে না। 1 বছর স্টার্ট হতে লাগে বলো না, এটা বলাটা ঠিক হবে না। মানে 1 বছর ধরে হাইড্রেশনের চলতে থাকে, তাও কমপ্লিট হয় না, আরও চলে। ঠিক আছে, ওকে। সেকেন্ড কি বলবে, তার মানে কি এর হিট অফ হাইড্রেশনটা কম। হিট অফ হাইড্রেশন সব কিছু বললাম কি কি জিনিস। হিট অফ হাইড্রেশন ইজ ভেরি লেস, খুব কম। যেহেতু এর জিনিসটা হচ্ছে স্লো প্রসেস, এটা কি, তার মানে এটা কি, স্ট্রেংথ STRENGTH, স্ট্রেংথ গেইন রেট ইজ ভেরি লেস। যেহেতু এর স্ট্রেংথ গেইন রেটটা খুব লেস, সেহেতু এর হিট অফ হাইড্রেশনটাও লেস হলো। আচ্ছা, আর কি বলবে এখানে? আচ্ছা হ্যাঁ, বেস্ট সিমেন্টিং প্রপার্টি, এটা হচ্ছে ইট ইজ দ্য সেকেন্ড বেস্ট। It shows the second best cementing property. It shows the second best cementing property among all box compound. মানে যতগুলো বক্স কম্পাউন্ড আছে 4টে, তার মধ্যে এটা হচ্ছে বেস্ট C3S, এটা হচ্ছে সেকেন্ড বেস্ট স্ট্রেংথের দিক থেকে। বুঝতে পারলে কিনা বল? চারটে হয়ে গেল। এবার আমরা এখানে দেখবো যে কোন কোন জায়গাতে আমরা এটা ইউজ করব। খুবই ইম্পর্টেন্ট। দেখো কোন কালি দিয়ে, এটা দিয়ে দেখো। সবার প্রথমে কি বলতো, মাস কংক্রিটিংয়ে আমরা সবসময় C2Sটা, আচ্ছা এবার C2S এর পরিমাণটা আগে জেনে নিই। C2S এর পরিমাণ আমি তোমাকে বলেছিলাম 20 to 40%। মানে 20% হচ্ছে কম আর 40% হচ্ছে বেশি। তার মানে মাস কংক্রিটিং যেখানে থাকবে সেখানে আমি 40% ইউজ করবো। মাস কংক্রিটিং মানে কি, ড্যাম। ধরো RCCর ড্যাম বানাচ্ছ, পুরো কংক্রিট দিয়ে ড্যাম বানাচ্ছ, সেক্ষেত্রে যদি কোনো পরিমাণে তুমি C3S এর পরিমাণটা বেশি দিয়ে দাও, তাহলে কি হবে বলো তো, ক্র্যাক চলে আসবে। কি হচ্ছে তোমাকে আমি দেখাচ্ছি, কি হচ্ছে তোমাকে আমি সব বলছি। এইটা আমি মুছে দিই, হ্যাঁ মুছতে হবে, না হলে তোমাকে বোঝানো যাবে না। দিস পোর্শন আই হ্যাভ টু রাব। দেখো কি হচ্ছে, এখানে ধরো
এখানে ধরো তোমার কংক্রিট আছে, ঠিক আছে, কংক্রিট আছে, তো কংক্রিটের মধ্যে এগ্রিগেট ফেগ্রিগেট সব আছে, ঠিক আছে, দিস এগ্রিগেটস আর হেয়ার, হ্যাঁ। আর তার মধ্যে এই যে সবুজ কালি দিয়ে আমি জল দেখাচ্ছি, এটা হচ্ছে জল, এই জায়গাগুলোতে জল আছে, ওয়াটার ইজ হেয়ার, গ্রিন কালার থিং ইজ ওয়াটার। হোয়াট ইজ হ্যাপেনিং ইউ জাস্ট থিঙ্ক, তুমি ভাবো যে কি হচ্ছে, এটা জল আছে। যখন হিট অফ হাইড্রেশনটা খুব বেশি হবে, কি হচ্ছে, হিট অফ হাইড্রেশন, হিট অফ হাইড্রেশন হচ্ছে মোর। কোথায় হিট অফ হাইড্রেশন মোর হয়? C3S এর ক্ষেত্রে। যখন হিট অফ হাইড্রেশন খুব বেশি হবে তখন কি হবে বলো তো, এই জলগুলো ইভাপোরেট হয়ে যাবে, ইভাপোরেট, এই জলগুলো হয়ে যাবে ইভাপোরেট। ইভাপোরেট হয়ে গেলে কি হবে বলো তো, এখানে একটা ক্র্যাক সৃষ্টি হবে। ক্র্যাক তো সৃষ্টি হবে না, মানে যেই জায়গাগুলো জল ছিল সেই জায়গাগুলো খালি হয়ে যাবে। আরে ধরো বাবা, এই হচ্ছে একটা কংক্রিটের সারফেস, ঠিক আছে, এখানে জল ছিল, এই জায়গাটা এরকম হয়ে যাবে, এখানে জল ছিল, এই জায়গাটা এরকম হয়ে যাবে, এখানে জল ছিল, এই জায়গাটা এরকম হয়ে যাবে। জলগুলো তো ইভাপোরেট হয়ে গেছে, তাহলে জলের যে জায়গাগুলো আছে সেগুলো তো ফাঁকা থেকে গেল, তাই না? তো হিট অফ হাইড্রেশন বেশি হলে এরকম ক্র্যাক ধরে যায়, সেটাকে বলে ড্রাইং শ্রিঙ্কেজ। আমি বলবো কি কি জিনিস ড্রাইং শ্রিঙ্কেজ, ডোন্ট ওয়ারি, এখন সেটা বলার সময় না, যখন আসবে তখন আমি বলবো এগুলোকে। এটা কি কি, এই যে ক্র্যাকটা যে আসলো উপরে ক্র্যাক, এটাকে কি বলে বলো তো, ড্রাইং শ্রিঙ্কেজ, ড্রাইং, DRING, ড্রাইং শ্রিঙ্কেজ, SRINKAGE। মানে গরমের জন্য জলটা ইভাপোরেট হয়ে যে শ্রিঙ্কেজ হলো সেটাকে বলে ড্রাইং শ্রিঙ্কেজ। ড্রাইং শ্রিঙ্কেজের ডেফিনেশনটা তুমি লিখে রাখো, হোয়াট ইজ ড্রাইং শ্রিঙ্কেজ? বিকজ অফ হাই হিট অফ হাইড্রেশন, লেখো লেখো, বিকজ অফ হাই হিট অফ হাইড্রেশন দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য কংক্রিট, কংক্রিট বলবে কিন্তু এখানে, সিমেন্ট না, দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য কংক্রিট উইল ইভাপোরেট। বিকজ অফ হাই হিট অফ হাইড্রেশন ওয়াটার প্রেজেন্ট ইন দ্য কংক্রিট উইল ইভাপোরেট অ্যান্ড লিভিং দ্য ক্র্যাকস, বা তুমি বলতে পারো ফাইন ফাইন ক্র্যাকস, লেখো, বেশি ক্র্যাক হবে না, ওয়াটার তো কম থাকে, লিভিং দ্য ফাইন ক্র্যাকস ইন দ্য সারফেস অফ দ্য কংক্রিট, দ্যাট ইজ কল্ড ড্রাইং শ্রিঙ্কেজ। বুঝতে পারলে? যদি লিখতে না পারো রিপিট করে শুনে নাও, ঠিক আছে, এটা হচ্ছে ড্রাইং শ্রিঙ্কেজ। এইখানে দেখো আমি একটা ছবি দেখাচ্ছি, পিকচার, এই পিকচারটা দেখো, এটা হচ্ছে ড্রাইং শ্রিঙ্কেজ হলে এরকম হয়। তুমি দেখতে পাচ্ছ সারফেসে ক্র্যাক চলে এসছে, হ্যাঁ, একদম পিকচার কিন্তু গুগলের ইমেজ। এই জিনিসটা হচ্ছে ড্রাইং শ্রিঙ্কেজ, একদম সারফেসে ক্র্যাক। মানে কি হচ্ছে বলো, জলগুলো ইভাপোরেট হয়ে যাচ্ছে, তো জলগুলো ইভাপোরেট হলে যেই জায়গাগুলো জল থাকার কথা সেই জায়গাগুলো ফাঁকা থেকে যাচ্ছে, ব্যাস ড্রাইং শ্রিঙ্কেজ। দেখে নিয়েছো ড্রাইং শ্রিঙ্কেজের ছবি, ঠিক আছে, চলো। তাহলে হিট অফ হাইড্রেশন বেশি হলে কি সমস্যা হচ্ছে তুমি বুঝতে পারছো। অতএব মাস কংক্রিটিংয়ে আমি কিন্তু C3S বেশি দিতে পারবো না, তাহলে ড্রাইং শ্রিঙ্কেজ হয়ে যাবে এবং ক্র্যাক চলে আসবে। আর ড্যামে যদি ক্র্যাক আসে, সো ইফ দেয়ার ইজ ক্র্যাক ইন ড্যাম, তাহলে কি হবে, এখনই আমি সয়েল মেকানিক্স পড়াচ্ছি, মোর সিপেজ উইল হ্যাপেন, মোর সিপেজ উইল অকার, ড্যাম ফেলিওর। তুমি দেখা গেল সয়েলে ফ্যাক্টর অফ সেফটি 6, 7, 8, 9, 10 লাগিয়ে রেখেছো, অনেক ফ্যাক্টর অফ সেফটি দিয়েছো, এদিকে সালা ড্যামটাকেই তুমি প্রোটেক্ট করো, ড্যামের ম্যাটেরিয়ালের মধ্যেই সিপেজ হয়ে যাচ্ছে, তাহলে আর কি লাভ হলো? অতএব তখন কিন্তু ড্যাম ফেলিওর হয়ে যাবে, সিপেজ হবে, ওখানে ক্র্যাক হয়ে গেছে, তো জলটা চলতে থাকবে, ব্যাস। সেকেন্ড কি আছে মাস কংক্রিটিংয়ের ক্ষেত্রে তুমি এটা ইউজ করবো, আর কোথায় আছে? যেখানে আমার র্যাপিড স্ট্রেংথ গেইনের দরকার নেই, এমন যে কোনো জায়গায় আমি ইউজ করবো। কোথায়? ওয়্যার র্যাপিড স্ট্রেংথ গেইন ইজ নট রিকোয়ার্ড, এমন যে কোনো জায়গা যেখানে আমার তাড়াতাড়ি কনস্ট্রাকশনের কোনো দরকার নেই, ধীরে ধীরে আমি চলবো, সেই সব জায়গাতে আমি ডাই ক্যালসিয়াম সিলিকেট ইউজ করবো। দেখি কোনো জায়গা বাদ গেল কিনা। আচ্ছা, ব্যাস, আর কিছু নেই, ঠিকই আছে। এই সব জায়গাতে আমি ইউজ করবো, তোমাদের সব বলে দিয়েছি, ঠিক আছে, বুঝতে পারলে? ব্যাস, দ্যাটস ইট। এবার চলো নেক্সট কম্পাউন্ডটা। নেক্সট কম্পাউন্ড আমরা কি যাব? ট্রাই ক্যালসিয়াম। এটা থাক, মোছার কোনো দরকার নেই। নেক্সট কম্পাউন্ডটা আমি যাবো হচ্ছে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। দেখো এটা খুব ইম্পর্টেন্ট আছে, C3A, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। এটার নাম কি? অ্যালাইট বেলাইট সেলাইট অথবা ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। আর একটা কী আছে? CaO 3CaO.Al2O3, একই জিনিস, 1 2 3 4 একই জিনিস, ঠিক আছে। চলো দেখি এটা কি বলছে।
এইখানে হচ্ছে ইট হাইড্রেটস উইদিন এ ডে অরসো। বুঝতে পারলে? C3S এক সপ্তাহের মধ্যে, C2S হচ্ছে এক বছর, C3A দেখো কত তাড়াতাড়ি, এক ডে, 1 ডে, 24 আওয়ার্সের মধ্যে হাইড্রেশন স্টার্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি কাজ করে। তার মানে এর কি হচ্ছে? এর হচ্ছে হিট অফ হাইড্রেশন ভেরি হাই, খুব হাই হিট অফ হাইড্রেশন, খুবই হাই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? তার মানে ড্রাইং শ্রিঙ্কেজ, যেটা আমি তোমাদের বললাম, ড্রাইং শ্রিঙ্কেজ মানে ড্রাই হয়ে যাওয়ার জন্য যে শ্রিঙ্কেজটা হচ্ছে সেটাকে ড্রাইং শ্রিঙ্কেজ বলে। ড্রাইং শ্রিঙ্কেজ হওয়ার প্রবণতাও সবচেয়ে বেশি, মানে C3 এর জন্য ড্রাইং শ্রিঙ্কেজও সবচেয়ে বেশি। আচ্ছা, এর পার্সেন্টেজটা বলে দিই, আগেও বলেছিলাম এর পার্সেন্টেজটা তোমরা জানোই 10 to 12%। পার্সেন্টেজগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষায় আসে। ঠিক আছে, আরেকটা কি বলতো, স্ট্রেংথ কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট। স্ট্রেংথ কন্ট্রিবিউশন ইজ ভেরি লেস, মানে এ বেসিক্যালি স্ট্রেংথে কন্ট্রিবিউট করে না। এই যে C3 এটা আছে, এর স্ট্রেংথ কন্ট্রিবিউশন 0 ধরে নিতে পারো, নেগলেক্টেড, নেই, খুবই কম। কিন্তু এ কী করে বলো তো, খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়, বাট ইট গেটস হার্ড হয়ে যায়, হার্ড ভেরি কুইকলি। এবার তুমি বলে, স্যার এটা কী বলছেন আপনি, বুঝতে পারছি না, হার্ড হয়ে যাচ্ছে আবার স্ট্রেংথ করছে না। আরে কোনো একটা জিনিস হার্ড হলেই যে স্ট্রেংথ দেবে তার তো কোনো মানে নেই রে বাবা। একটা জিনিস ধরো হার্ড আছে, তার মানে এই না যে সেটা স্ট্রেংথ দেবে। ধরো একটা এরকম জিনিস তুমি বানিয়ে রেখেছো, আমি এরকম ধাক্কা মারলাম, ভেঙে গেল, মানে জিনিসটা হার্ড হয়ে গেছিলো, মানে জিনিসটা লিকুইড নেই। হার্ড মানে কি বলো তো, সলিড স্টেটে চলে গেছে, সলিড স্টেট, কিন্তু এর স্ট্রেংথ নেই। এই জন্য স্ট্রেংথ আর হার্ডটা আমি আলাদা করে বললাম। এখানে আমি স্ট্রেংথটাকে ইন্ডিকেট করেছিলাম না, এইটা হচ্ছে স্ট্রেংথ। কোথায় গেল? আরে কোথায় গেল? এই যে স্ট্রেংথ, দেখবে C3Sও স্ট্রেংথ ছিল, কিন্তু এটা কিন্তু হার্ড। স্ট্রেংথ আর হার্ডনেস কিন্তু আলাদা। হার্ড হওয়া মানেই যে তার বেশি স্ট্রেংথ হবে তার কিন্তু কোনো মানে নেই, আমি তোমাকে বলছি। হার্ড হয়ে গেছে মানে সলিড স্টেটে চলে এসছে, বেসিক্যালি সলিডের মতো একটা থাকবে এরকম, কিন্তু এখানে মারলেই ধরো ভেঙে পড়ে গেল। অতএব এর স্ট্রেংথ কন্ট্রিবিউশন কিন্তু খুব কম। ঠিক আছে, খুব কম এর স্ট্রেংথ কন্ট্রিবিউশন। তাহলে এটা আমি কোথায় ইউজ করব? কিছুই কাজ নেই, এখানে আমাকে একটা জায়গায় ইউজ করতে হবে। এটা আমার একটা ব্যাপার আছে। এটার কী ব্যাপার আছে বলো তো? এটার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ওই ফায়ার রেজিস্টিং বিল্ডিংয়ে খুব কাজ হয়। ফায়ার রেজিস্টিং বিল্ডিং কেন, কিভাবে কি হয়, সব আমি হাই অ্যালুমিনা সিমেন্টে পড়াবো। কারণটা আমি এখন বলছি না, বললে তোমরা ঘাবড়ে যাবে। যেটা যখন বলার তখন সেটা বলাবো, একই কারণ। তখন আমি আবার ব্যাক করে এখানে আসবো। হাই অ্যালুমিনা সিমেন্ট অ্যাকচুয়ালি C3 এর পরিমাণটা অনেক বাড়িয়ে দেওয়া হয়। হাই অ্যালুমিনা সিমেন্ট কেন হিট রেজিস্টিং বা ফায়ার রেজিস্টিং, এক্সট্রিমলি হিট না, ফায়ার না, হিট রেজিস্ট্যান্ট। ফায়ার রেজিস্ট্যান্ট না, হিট রেজিস্ট্যান্ট। হিট মানে গরমটা রেজিস্ট্যান্টের কাজ করে, হিট রেজিস্ট্যান্টের কাজ করে হচ্ছে C3। সো হিট রেজিস্ট্যান্ট বিল্ডিং যেখানে আমার লাগবে, বুঝতেই পারছো চারিদিকে প্রচুর গরম, ধরো আমি হিট এরকম করে দিলাম, মানে বিল্ডিংটা বানিয়ে দিলাম, আমার ভেতরটা ঠান্ডা, মানে বাইরের টেম্পারেচার ভেতরে আসতে দেবে না, ভেতরের টেম্পারেচার বাইরে যেতে দেবে না, পরিষ্কার করো। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস থিংস অর নট? মানে হিটটা রেজিস্ট করছে, ইট উইল নট অ্যালাউ দ্য ফ্লো অফ হিট রেজিস্ট্যান্ট বিল্ডিং হিসাবে এই C3 এটা কাজ করে। ঠিক আছে, আচ্ছা আর কোথায় কোথায় C3 কাজে লাগতে পারে? আচ্ছা, এমার্জেন্সি রিপেয়ার ওয়ার্কে কাজে লাগতে পারে। এমার্জেন্সি রিপেয়ার, তাড়াতাড়ি রিপেয়ার করতে হবে, সেখানে আবার হিট অফ হাইড্রেশনটা বেশি হলে ভালো। তো এই হিট অফ হাইড্রেশনটা বাড়িয়ে দেবে এবং তাতে আমার C3Sগুলো জমাট বেঁধে গিয়ে, মানে মোট কথা রিপেয়ার ওয়ার্কে কাজে লাগবে, বুঝতেই পারছো। আচ্ছা, রিপেয়ার ওয়ার্কে কাজে লাগলো, এমার্জেন্সি হিট রেজিস্ট্যান্ট বিল্ডিং কাজে লাগলো, আর কিসে কাজে লাগলো? এইগুলোই দেখি কিছু বাদ গেল কিনা আমি একটু দেখে নিই। বলছে ইট আন্ডারগো হাইড্রেশন আফটার 24 hours of addition of water, hydration associated with C3A is the highest, sinkage takes place, leads to development of cracks, ছেড়ে দাও। C3A সালফার ইন্টিগ্রেশন contribute the ultimate strength is very less। ব্যাস হয়ে গেছে, না কিছু বলার বাকি নেই, শুধু একটা জিনিসই বলার আছে, কিন্তু সেটা তোমাকে আমি অলরেডি বলেই দিয়েছি। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ। কী বলেছিলাম বলো তো? তোমাকে আমি বলেছিলাম না সালফেট অ্যাটাক, তুমি আবার নোটসটা খোলো, যে আমি যে পড়িয়েছিলাম সালফেট অ্যাটাক সেটা খোলো। সালফেট অ্যাটাকে তোমাকে আমি বলেছিলাম যে C3A অথবা C4AF টাকে আমি গোল দিয়ে রেখেছিলাম, কেন? এরটা কম, কন্ট্রিবিউশনটা কম। সেটা যখন SO3-র সাথে রিয়াকশান করে তখন এট্রিনজাইট ফর্ম হয়, এট্রিনজাইট, ATTRINGIT, এট্রিনজাইট। এর হচ্ছে ভলিউমটা হচ্ছে 227%, এক্সপ্যানশন হয়। এক্সপ্যানশন হলে এখানে ক্র্যাক চলে আসবে, ব্যাস এই ধরনের প্রপার্টিগুলো C3A-তে আছে।
মানে C3 তো সালফেট অ্যাটাক করে, এটা কি? তার মানে সি নাম্বারটা যদি তোমাকে বলে, আর একটা তুমি প্রপার্টি কি বলবে? বলবে যে সালফেট অ্যাটাক। সালফেট অ্যাটাক এই C3 এর জন্য হয়। ব্যাস, ঠিক আছে। এগুলো সব আমি বলে দিয়েছি যে কি কি হয়, তার জন্য কেন ফুলে যায়, পুরো সালফেট অ্যাটাকে আমি ডিটেলে আলোচনা করেছিলাম। লাস্ট আমাদের একটা আছে, সেই লাস্টটা দেখি C4AF, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট। কি জিনিসটা বলতে চাইছে দেখি, হোয়াট ইজ দ্য মিনিং অফ টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরেট। দেখো, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরেটের নাম ফেরাইট, C4AF অথবা টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট অথবা এলাইট বেলাইট সেলাইট ফেরাইট, সব একই নাম। অথবা তুমি এটা বলতে পারো 4 ক্যালসিয়াম অক্সাইড ডট Al2O3 এই 1 2 3 4 সব সেম, সবগুলোই তোমাকে মনে রাখতে হবে। পরীক্ষায় তোমাকে বলতে পারে যে কেমিক্যাল নেম অফ C4AFটা বলো, তখন তোমাকে এটা বলতে হবে, ঠিক আছে? কিছুই না রে বাবা, C4 থেকে এটা 4টা ক্যালসিয়াম অক্সাইড এসছে, অ্যালুমিনা থেকে এটা এসছে, ফেরাইট থেকে এটা এসছে, একই ব্যাপার। এটা আমার নাম মনে রাখার কি আছে, খুবই সোজা, এটা মুখস্থ করার কোনো ব্যাপার নেই। দেখো এটা কি বলো তো, এটা ওই হাইড্রেশনটা তোমার একদিনের মধ্যে স্টার্ট হয়ে যায়। এটারও কি বলো তো, হাইড্রেশন যেটা আছে, হাইড্রেশনটা ওই 24 আওয়ার্সের মধ্যে স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, হিট অফ হাইড্রেশন 24 আওয়ার্স হলো। আর এর কন্ট্রিবিউশন টু দ্য স্ট্রেংথ ইজ লিস্ট, মানে সবচেয়ে কম। তার মানে কি বলবে? স্ট্রেংথ কন্ট্রিবিউশন বলবে, স্ট্রেংথ কন্ট্রিবিউশন হচ্ছে লিস্ট, সবচেয়ে কম। তার মানে সবচেয়ে ভালো কি? C3S, তারপরে কি? C2S, তারপরে কি? C3A, তারপরে হচ্ছে C4AF। এটা হচ্ছে ওর্স্ট সিমেন্টিং প্রপার্টি শো করে। কি করে? ওর্স্ট সিমেন্টিং প্রপার্টি, WORST, ওর্স্ট সিমেন্টিং প্রপার্টি। এই ম্যাটেরিয়ালটার প্রপার্টি, আমার এই ম্যাটেরিয়ালটার আমার হচ্ছে কোনো কাজ নাই। তাহলে তুমি আমাকে বলতে পারো যে দাদা তাহলে আমি এটা তৈরি কেন করছি? এই ম্যাটেরিয়ালটা যখন কোনো রকম কাজই নেই সিমেন্টের মধ্যে, কেন করছি? তার কারণটা হচ্ছে বাবা, তুমি এই ম্যাটেরিয়ালটা ছাড়া করতে পারবে না। তুমি যে জিনিসগুলোকে অ্যাড করছো, সিমেন্টের যে ক্যালসিয়াম অক্সাইড থাকে 65% ধরো, SiO2 তোমার হচ্ছে 17 to 25%, তারপরে ধরো তোমার অ্যালুমিনা আছে, আয়রন অক্সাইড আছে, তারপরে কি আছে তোমার ধরো ম্যাগনেশিয়া আছে, হ্যাঁ, তারপরে ধরো তোমার আছে SO3 আছে, এই সব মিলে তো তোমার সিমেন্টটা তৈরি হবে। সেক্ষেত্রে তুমি এই ম্যাটেরিয়ালটাকে তৈরি করা থেকে আটকাতে পারবে না। তার মানে আমি কি বললাম, যখন তুমি এই সমস্ত জিনিসকে, এই যে প্রত্যেকটা জিনিস নিয়ে যে সিমেন্ট তৈরি হচ্ছে, আবার জিপসাম থাকবে CaSO4, 2H2O, আর কি থাকবে গো? না সবই বলে দিলাম, এগুলোই থাকবে। আচ্ছা, আবার অ্যালকালি থাকবে Na2O, K2O। তো এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে তো তোমাকে সিমেন্ট প্রডিউস করতে হবে। আমি বলেছিলাম সিমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের প্রসেস, যখন তুমি প্রডিউস করতে যাবে তখন তুমি C4AF-কে আটকাতে পারবে না, এটা তৈরি হবেই হবে। ইউ ক্যানট মানে রিমুভ দিস পার্টিকুলার ম্যাটেরিয়াল, কারণ কি এই ম্যাটেরিয়ালগুলো তো আছে না ওর মধ্যে, C4, অ্যালুমিনিয়াম, তুমি এগুলোকে আলাদা করবে কি করে? তুমি করতে পারবে না, সেই জন্য এটা অল্প পরিমাণ তৈরি। আচ্ছা, এটার ইয়েটা কি? 8 to 10% মনে হয়। ব্যাস হয়ে গেল, ওর সিমেন্টিং প্রপার্টি সব শো করে দিল, হয়ে গেল। দেখি কতক্ষণ হলো, হলো 38 মিনিট। হ্যাঁ, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, দেখো ইম্পর্টেন্ট জিনিসটা কি, দেখো C3S হচ্ছে 30 to 50%, আমি বললাম C2S হচ্ছে 20 to 40%, কি বললাম? C3A হচ্ছে 10 to 12%, আর একটা বললাম C4AF, সেটা হচ্ছে 8 থেকে 10%। আমার বক্তব্য হচ্ছে, দাদা তুমি তো বলছো যে স্পিডি কনস্ট্রাকশনের ক্ষেত্রে, এই যে আমি কি বললাম তোমাদের বললাম যে স্পিডি, SPEEDY, স্পিডি কনস্ট্রাকশনের ক্ষেত্রে এর পরিমাণটা বাড়াতে হবে। আবার যদি আমার ড্যাম থাকে বা মাস কংক্রিটিং হয়, সেক্ষেত্রে এর পরিমাণটা বাড়াতে হবে। কিন্তু আমি এগুলো বাড়াবো কি করে? আমাকে এটা বলো তো।
তোমাকে স্যার জিজ্ঞেস করবে মান্দবাজি নাকি? হ্যাঁ, যেখানে স্পিডি কনস্ট্রাকশন সেখানে এটা বেশি, যেখানে মাস কংক্রিটিং সেখানে এটা বেশি। হ্যাঁ, আমি কি ওকে বলবো এই ভাই সিমেন্ট তুই একটা কাজ কর, তুই না এটা বেশি প্রডিউস কর, ও প্রডিউস করে দেবে? আমি বলবো ভাই শোন 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 সিমেন্ট একটা কাজ করতো, আমাকে না স্পিডি কনস্ট্রাকশন করতে হবে, তুই এটাকে কম করে এটা বেশি কর। সিমেন্ট শুনবে? সিমেন্ট সিমেন্ট ওইটা সিমেন্ট টু লিসেন টু মাই ওয়ার্ডস অন নট। সিমেন্টকে বলো সিমেন্ট ভাই দেখ এই যে C4F আছে না, এটা আমার দরকার নেই ভাই, তুই একটু কম প্রডিউস করতো। সিমেন্ট শুনবে? শুনবে না। কি করতে হবে দেখো, দেখো ক্যালসিয়াম অক্সাইড ছিল হচ্ছে 60 to 65%, SiO2 ছিল হচ্ছে 17 to 25%, আর Al2O3 ছিল হচ্ছে 3 to 8%। যেখানে তোমার 3 ক্যালসিয়াম লাগবে, তার মানে ক্যালসিয়ামের পরিমাণটা তোমার বেশি লাগবে, সেই ম্যাটেরিয়ালে তুমি ক্যালসিয়ামটা 65% দেবে আর সিলিকাটা কম দেবে। তার মানে C3S কি করবে, ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা বেশি দেবে, সিলিকার পরিমাণটা কম দেবে। বুঝতে পারলে কিনা বলো? অটোমেটিক এটা বেশি তৈরি হয়ে যাবে। তুমি যখন ইনগ্রিডিয়েন্টগুলো মিশাচ্ছ, ক্যালসিয়াম অক্সাইডটা তুমি বেশি রাখবে, সিলিকাটা কম রাখবে, অটোমেটিক C3S তৈরি হয়ে যাবে বেশি। কারণ কি এখানে C3 পরিমাণটা বেশি আছে। C3S মানে কি 3 ক্যালসিয়াম অক্সাইড SiO2, তার মানে এখানে C3 এর ক্যালসিয়াম অক্সাইডটা বেশি আছে, ব্যাস সেটা হয়ে গেল। আচ্ছা সেকেন্ড কি, ধরো তোমার দরকার পড়ছে হচ্ছে মাস কংক্রিটিং, তারপরে মাস কংক্রিটিংয়ে তুমি বলছো যে ক্যালসিয়ামটার পরিমাণটা কম লাগবে কারণ কি C2S আছে। আরে বাবা ক্যালসিয়ামের পরিমাণটা আমার একটু কম লাগবে, সালফারটা সিলিকাটা বেশি লাগবে, তাহলে এটা আমি 60% রেখে এটা আমি 25% করে দেবো। তাহলে কি হবে বলো তো, মাস কংক্রিট এটা বেশি তৈরি হয়ে যাবে, অটোমেটিক তৈরি হতে থাকবে। বুঝতে পারলে কিনা বলো? এই জিনিসগুলো কিন্তু কেউ বলবে না তোমাকে, নোবডি উইল টেল ইউ দিস কাইন্ড অফ থিংস। তুমি যেখানে যাও তুমি শুনে নাও, আমি তোমাকে বলে দিচ্ছি বলবে না, এতটাই আমার গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট তোমাকে জানতে হবে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ফলস সেট আর একটা হচ্ছে ফ্ল্যাশ সেট। কী জিনিস? ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশনে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, মেইনসে। ফলস সেট আর একটা হচ্ছে ফ্ল্যাশ, FLASH, ফ্ল্যাশ সেট। এই দুটো কি, এই দুটো নিয়ে তোমাকে ডিসকাস করতে বলা হবে, যে টেল মি দ্য ডিফারেন্স, দ্য হোয়াট ইজ দ্য সিমিলারিটি, বা যা আছে না কেন দুটোর সম্বন্ধে বলো, বলো কি বলবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। দেখো ফলস সেট মানে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে ফলস। ফলস মানে কি মিথ্যা। তার মানে তুমি বলবে যে এই যে সেটটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ফলস হচ্ছে, মানে সেট তো হচ্ছেই, আলটিমেটলি সেট হচ্ছে কিন্তু ফলস হচ্ছে, সেই জন্য আমরা বুঝতে পারছি না। মানে বুঝতে পারছি মানে ফলস হচ্ছে, মিথ্যা সেট হচ্ছে। ঠিক আছে, কীরকম দেখো তো, ধরো তুমি জিপসাম দিয়েছো, জিপসাম, জিপসামের ফর্মুলা কি CaSO4, 2H2, তাই তো? এই জিপসামটা তুমি সিমেন্টের মধ্যে বেশি পরিমাণে দিয়েছো, সিমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে জিপসাম অ্যাড করতে হয়। এটা হচ্ছে সিমেন্টের বিভিন্ন রকম, এখানে তোমার বিভিন্ন রকম এগ্রিগেট আছে, CaO আছে, তারপরে তোমার SiO2 আছে, তারপরে তোমার এখানে কি আছে বলো তো, অ্যালুমিনা আছে, তারপরে এখানে তোমার কি আছে, Fe2O3 আছে, আর দেখালাম না, ঠিক আছে, Fe2O3 আছে, তার সাথে তুমি জিপসামটাও অ্যাড করেছো। এই জিপসামটা তুমি এখানে অ্যাড করে দিয়েছো, এখনো পর্যন্ত সব কিছু ঠিক আছে। যেই তুমি এখানে জল মিশিয়ে দেবে, ওয়াটার, সেই রিয়াকশানগুলো স্টার্ট হয়ে যাবে। তাহলে কি হবে, হিট অফ হাইড্রেশন তৈরি হবে, হিট অফ হাইড্রেশন, হিট অফ হাইড্রেশন হবে কি না? যেই হিট অফ হাইড্রেশন হবে, সেই যে এই জলটা যে আছে স্ট্রাকচারাল ওয়াটার, এটাকে কি ওয়াটার বলে আমি আগের দিনও বলেছিলাম, স্ট্রাকচারাল ওয়াটার বলে। জানো না স্ট্রাকচারাল ওয়াটার, এনভায়রনমেন্টে ক্লাস করে নেবে, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল ওয়াটার। এই ওয়াটারটা ইভাপোরেট হওয়া শুরু করে দেবে, ইভাপোরেট। যেই এখানে তুমি হিট অফ হাইড্রেশনটা বাড়ালে, সেই সঙ্গে সঙ্গে কী হবে বলতো, স্ট্রাকচারাল ওয়াটারটা ইভাপোরেট হয়ে যাবে। স্ট্রাকচারাল ওয়াটার যখনই ইভাপোরেট হয়ে যাবে, তখন জিপসামটা কিসে কনভার্ট হয়ে যাবে জানো? CaSO4, জলটা তো বেরিয়ে গেল। এটাকে বলে হচ্ছে অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসাম। বুঝতে পারলে কিনা বলো? দিস জিপসাম ইজ কল অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসাম। এই জিপসামগুলো দলা 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 হয়ে যায় এইরকম। এবার তোমাকে আমি দেখাচ্ছি, দেখো সব কিছু বুঝলে অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসাম হলো। এবার দেখো, তোমাকে দেখাতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না। এটা ধরো কংক্রিট আছে, এইখানে এরকম দলা 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 ফর্ম হয়ে যাবে, গোটা 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 গোটা। এগুলো কি বলতো? CaSO4, অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসাম। মানে যেখানে 2H2O নেই,
এটা অ্যাকচুয়ালি কী বলতো, এটা একটা ভ্রম সৃষ্টি করছে। মরীচিকা যেমন একটা ভ্রম, ভ্রম ভ্রম, ভয়ের ফলা আর ভ্রম সৃষ্টি করছে। ভয়ের ফলা ওকার হয় নাকি গো? না না, ভ্রম মানে এরকমই হয়, ভ্রম। এটা একটা আমাকে ভ্রম সৃষ্টি করছে কি, যে সিমেন্টটা বোধহয় সেট হয়ে গেছে। তোমার দেখে মনে হবে সিমেন্ট সেট হয়ে গেছে, কিন্তু আসলে সিমেন্ট সেট হয় নাই। এটা হচ্ছে জিপসামটা এই ফর্মে চলে এসে। এখানে তোমার উপায় কি বলো তো, এখানে তো জিপসামটার মধ্যে জলটা হাওয়া হয়ে গেছে, তো এখানে যে 2H2O ছিল সেই 2H2Oটা তো ইভাপোরেট হয়ে গেছিল, সেই জন্য তোমার এই জায়গাটা হচ্ছে অ্যানহাইড্রাস ফর্ম হয়ে গেছে। তুমি এখানে এক্সট্রা ওয়াটার অ্যাড করো, তাহলে কি এখান থেকে উপায় কি রক্ষা হওয়ার, এক্সট্রা ওয়াটার অ্যাড করো, করে ভালো করে শেক করো, শেক ইট প্রপারলি। যখনই তুমি ভালো করে শেক করবে তখনই আবার জিপসাম এই 2H2, এই অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসামটা 2H2O ধারণ করে নেবে। এই জলটা ধারণ করে নেওয়ার পরে এই যে সিমেন্টটা যে গোলা 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 দলা দলা হয়েছিল সেটা আবার নর্মাল হয়ে যাবে। সো ফল সেট তোমার রিমুভ হয়ে গেল। তাহলে ফল সেটটা কী হলো, তুমি বলবে যে স্যার দেখুন, ফল সেট হচ্ছে অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসামের জন্য হয়। যখন হিট অফ হাইড্রেশন হচ্ছে তখন যে জিপসামের ক্রিস্টালাইন ওয়াটারটা, স্ট্রাকচারাল ওয়াটারটা আছে, সেই ওয়াটারটা ইভাপোরেট হয়ে যায়। ইভাপোরেট হয়ে গিয়ে ওটা দলা দলা, মানে বলবে ওটাকে বলে হচ্ছে দলা দলাটাকে কী বলে, দলা দলাটাকে ইংলিশে কী বলে, তোমাকে তো ইংলিশে বলতে হবে না, মানে ওটা একটা হার্ড ফর্মে তৈরি হয়ে যায়। মানে বলবে যে ইট শোজ এ হার্ড ফর্ম হুইচ ইজ অ্যাকচুয়ালি এ ফলস সেট, মানে ইট ইজ নট দ্যাট দ্য সিমেন্ট ইজ গেটিং হার্ড। এই অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসামটা দলা 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 ফর্ম হয়ে যাচ্ছে। যেহেতু ওই দলা 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 ফর্ম হয়ে যাচ্ছে, সেহেতু আমার দেখে মনে হচ্ছে যে সিমেন্টটা বোধহয় সেট করে গেছে, কিন্তু আলটিমেটলি সিমেন্টটা সেট করে নাই। সেটা হচ্ছে জিপসামটা ওরকম শো করছে। সেইটাকে রিমুভ করার উপায় কি? রিমুভ করার উপায়টা তুমি বলে স্যার দেখুন, রিমুভ করার উপায়টা হচ্ছে আমি ওখানে জল দেবো, জল দিয়ে ভালো করে শেক করবো। শেক করলে যেই জলটার অভাব হয়েছিল জিপসামে, দ্য ওয়াটার হুইচ ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং স্কারসিটি অফ ওয়াটার ইন জিপসাম, দ্যাট ওয়াটার জিপসাম উইল গেট। আমি যখন জল দিয়ে শেক করলাম সেই ওয়াটারটা আবার পেয়ে গেল, অতএব আগের ফর্মে আবার চলে আসবে। সো ফলস সেট ইজ এ টেম্পোরারি ফেনোমেনা, ইট ক্যান বি রিমুভড বাই অ্যাডিং ওয়াটার অ্যান্ড মিক্সিং ইট প্রপারলি। তাহলে ফলস সেটের ডেফিনেশনটা কি হলো? It is a temporary phenomenon, which can be, now which is formed, প্রথমে বলো which is formed due to কিসের জন্য? অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসাম, অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসাম, অ্যানহাইড্রাস ফর্ম অফ জিপসামের জন্য এটা ফর্ম হয়। অ্যান্ড বলবে ইট ক্যান বি ইজিলি রিমুভড, ইজিলি রিমুভড। কীভাবে রিমুভ করা যায়? বাই অ্যাডিং ওয়াটার অ্যান্ড শেকিং ইট প্রপারলি। এইটা করে তুমি পুরোটা রিমুভ করে দিতে পারবে। বুঝতে পারলে কিনা বলো? ইয়েস অন, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা একটা ফলস সেট, আর মানে সেট হচ্ছে না, কিন্তু আমার দেখে মনে হচ্ছে যেন সেট হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে ফ্ল্যাশ সেট। ফ্ল্যাশ মানে কি বলতো? তাড়াতাড়ি, ওই যে বিদ্যুৎ পড়ে না, একটা ফ্ল্যাশ, তার মানে এটা হচ্ছে কুইক সেট। এইটা সমস্যা, এইটা হয় হচ্ছে C3A এর জন্য, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, অথবা এটার নাম হচ্ছে সেলাইট। এই ম্যাটেরিয়ালটা হচ্ছে ফ্ল্যাশ সেট করে। কি করে? এর হিট অফ হাইড্রেশন খুব বেশি, একদিনের মধ্যেই তুমি জানো যে হার্ড হয়ে যায়। সো অ্যাজ এর হিট অফ হাইড্রেশনটা বেশি, কি বলতো, তুমি জল মিশালে না, জল মিশালে তো হার্ড হবে, সেটা আমি চাই, কিন্তু অ্যাটমসফিয়ারের মধ্যে যে জল থাকে, জলীয় বাষ্প, সেইটা লেগে বা জল মেশানোর সাথে সাথেই, এই এখানে লিখবে বলো তো কি? ইনস্ট্যান্টেনিয়াসলি আফটার অ্যাডিং ওয়াটার, ইনস্ট্যান্টেনিয়াসলি আফটার অ্যাডিং ওয়াটার কী হবে বলো তো? ইট উইল বিকাম, ইনস্ট্যান্টেনিয়াসলি আফটার অ্যাডিং ওয়াটার ইট উইল বিকাম হার্ড। ব্যাস, হার্ড মানেই তোমার সেট হয়ে গেল। তাহলে কি? ইট ইজ পার্মানেন্ট, এটা কিন্তু রিমুভ করা যায় না, ইট ইজ পার্মানেন্ট ড্যামেজ টু সিমেন্ট। এটাই হচ্ছে ফলস সেট, ফলস না, ফ্ল্যাশ সেট, মানে তাড়াতাড়ি সেট হয়ে যাচ্ছে। তাহলে তাড়াতাড়ি সেট হলে তুমি বলবে এবার দাদা কি বলছো, তাড়াতাড়ি সেট হচ্ছে তো হচ্ছে, তাতে আমার কি সমস্যা? তুমি তো বললে এটা স্ট্রেংথ কন্ট্রিবিউশন করেই না, শুধু হার্ড হয়। আরে বাবা, তাড়াতাড়ি সেট হয়ে গেলে তুমি এটা প্লেস করতে পারবে না। তো ধরো
তোমার এখানে এই জায়গাটাতে প্লেস করতে হবে। এটা তোমার হচ্ছে বিমের ক্রস সেকশন। এটা কি বলতো, ক্রস সেকশন অফ এ বিম। এখানে তোমাকে কংক্রিটটা দিতে হবে, এখানে শাটারিং আছে, এগুলো হচ্ছে শাটারিং তুমি দিয়ে রেখেছো, বুঝতে পারছো তো? এরকম শাটারিং দিয়ে রেখেছো, এখানে তোমার ওই যে প্রপগুলো দেওয়া আছে মাটির সাথে, এরকমভাবে তোমার শাটারিং সব কিছু দেওয়া আছে। এবার তুমি এখানে কংক্রিট মিক্স করছো, মিক্স করার সাথে সাথে তোমার হার্ড হয়ে গেল, তাহলে কি তুমি এটাকে এখানে প্লেস করতে পারবে? পারবে না। আমার তো ফ্রেশ কংক্রিট লাগবে না, প্রপার্টি অফ ফ্রেশ কংক্রিট। ওইখানে তোমরা পড়বে, আমি পড়াবো ওয়ার্কিবিলিটি, সে ওয়ার্কিবিলিটির মধ্যে এটা পড়ে, ওয়ার্কিবিলিটি থাকবে না। এই যে যদি তাড়াতাড়ি সেট হয়ে যায়, দ্যাট পার্টিকুলার কংক্রিট লুজ ইটস ওয়ার্কিবিলিটি, মানে ওয়ার্কিবেল হবে না আর কি, তুমি এটা প্লেসই করতে পারবে না, হার্ড হয়ে গেছে। তো সেই জন্যই হচ্ছে তুমি এখানে তুমি বলবে যে এই ফ্ল্যাশ সেটটা হচ্ছে সমস্যা, আমাকে কোনোভাবে ফ্ল্যাশ সেটটাকে রিমুভ করতে হবে। ফ্ল্যাশ সেট রিমুভ করার উপায় কি? উপায় হচ্ছে C3 এর পরিমাণটা তুমি কম করো। ফ্ল্যাশ সেট করার উপায় হচ্ছে C3 এর পরিমাণটাকে কম করো। বুঝতে পারলে কিনা বলো? আশা করি তুমি এই জায়গাটা বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে পড়ালাম। আর একটা জিনিস পড়িয়ে ছেড়ে দেবো। দেখো, স্ট্রেংথ গেইনের এই চারটা তো তোমরা সবাই দেখেছো, পরীক্ষায় কিন্তু এখন আর এটা থেকে আসবে না, খুব চালাক ওরা। এটা হচ্ছে স্ট্রেংথ আর এটা হচ্ছে ডেজ, বাট ডেজ না দিয়ে টাইম বলো, কত তাড়াতাড়ি কোনটা হচ্ছে। প্রথমটা হচ্ছে C3S, তারপর এটা C2S, তারপর এটা হচ্ছে C3A, তারপর এটা হচ্ছে C4F। মানে এইভাবে টাইমের সাথে সাথে এরা দেখো, টাইম প্রথমেই এর স্ট্রেংথ এত বেশি C3S এর, দেখো প্রথম থেকেই ও স্ট্রেংথ গেন করে বসে আছে। C3S বলেছিলাম না সবচেয়ে তাড়াতাড়ি স্ট্রেংথ গেন করে, আর মোটামুটি সেম স্ট্রেংথ দিচ্ছে। কিন্তু C2S আবার আস্তে 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 স্ট্রেংথ গেন করছে, আর C3A তো স্ট্রেংথ গেন কম, আর C4F এরও স্ট্রেংথ গেন কম। এটা হচ্ছে স্ট্রেংথ গেন। তাহলে যদি তোমাকে বলে স্ট্রেংথের কন্ট্রিবিউশন বলো, তখন তুমি বলবে C3S গ্রেটার দেন C2S গ্রেটার দেন C3A আর গ্রেটার দেন C4AF। এটা হচ্ছে স্ট্রেংথের কন্ট্রিবিউশন, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এটা হচ্ছে স্ট্রেংথ কন্ট্রিবিউশন। এবার আছে হচ্ছে রেট অফ হাইড্রেশন, আর একটা হচ্ছে হিট অফ হাইড্রেশন। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে হিট অফ হাইড্রেশন, আর একটা আছে হচ্ছে রেট অফ হাইড্রেশন। কি জিনিসটা বলো তো? হোয়াট ডু ইউ মিন বাই হিট অফ হাইড্রেশন? হিট অফ হাইড্রেশন মানে হচ্ছে 90 দিনে, এই হিট অফ হাইড্রেশনে 90 দিনটাই ক্যালকুলেট করা হয়। 90 দিনে কার কত পরিমাণ হিট অফ হাইড্রেশন হলো, সেটা হচ্ছে হিট অফ হাইড্রেশন। এখানে কি ঠিক আছে, কোনো ব্যাপার না। প্রথমটা তুমি ধরো C3A, তারপরটা ধরো তোমার C3 এর পরে কি ধরবে তুমি? C3S, তারপরে ধরো C4AF, তারপরে ধরো C2S। 90 দিন, আমি আবার বলছি কিন্তু হিট অফ হাইড্রেশন মানে 90 ডেজের টাইম, এটা তোমাকে মনে রাখতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিংস। হিট অফ হাইড্রেশন মানে 90 ডেজ, বুঝতেই পারলে আশা করি। আচ্ছা, এখানে তোমার ধরো আছে হচ্ছে পার্সেন্টেজ, এখানে তোমার বললো হচ্ছে হিট অফ হাইড্রেশন। হিট অফ হাইড্রেশনকে H লিখলাম। আর কি লিখতে পারি? আর একটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াটার রিকোয়ার্ড, মানে কত পরিমাণ ওয়াটার লাগে হিট অফ হাইড্রেশনের জন্য, সেইটা দেওয়া আছে। C3S এ 24% লাগে, এখানে মোটামুটি 20% লাগে, এখানেও 20% লাগে, এখানে 21% লাগে, মোটামুটি আর ইন জেনারেল এরকম। আচ্ছা, C3 এর কত পার্সেন্ট থাকে? 10 to 12 জানো। C3S কত থাকে গো? 30 to 50। C4AF কত থাকে? 8 to 10। আর C2S কত থাকে? 20 to 40। পার্সেন্টেজগুলো হলো। হিট অফ হাইড্রেশনটা হচ্ছে কিসে বলো তো? ক্যালোরি পার গ্রাম। এটা তোমাকে মুখস্থ করতে হবে। ক্যালোরি পার গ্রাম মানে কি? পার গ্রামে কত ক্যালোরি হিট প্রডিউস হচ্ছে 90 দিনে। তুমি হিট অফ হাইড্রেশন মানে বুঝতে পারলে তো? মানে পার গ্রাম ম্যাটেরিয়ালে কত ক্যালোরি হিট প্রডিউস হচ্ছে 90 ডেজ। এটাই এখানে দেওয়া আছে। এই ভ্যালুগুলো তোমাকে মনে রাখতে হবে। ধরো 300 কি, হ্যাঁ মোটামুটি দাঁড়াও। C2Sটা তো আমি জানি 105 থাকে, এটা 100 হয়, এটা 20 মতো হয় মনে হয়, এটা মানে 305 হয়। একটু দেখতে হবে আমাকে, দাঁড়াও তো, ভুলে যাচ্ছি। এগুলো জিনিস মনে থাকতে চায় না সহজে, ডেটা এত মনে থাকতে চায় না। একটু দেখে নি, দাঁড়াও। ও সরি, 210 না 310, হ্যাঁ 310 আছে, 305 না। 90 দিনেরটা মনে রাখবে, 310, 105, 100 আর 40। এই চারটা তোমাকে মনে রাখতে হবে হিট অফ হাইড্রেশন।
এটার ইউনিটটা কি? ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, সো এই ইয়েটা তোমাকে মনে রাখতে হবে, প্লিজ ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং। তাহলে যদি আমাকে বলে হিট অফ হাইড্রেশনের অর্ডারটা বলো, তোমার পিএসসি যেই ফেইতে তো আর এত কঠিন কোশ্চেন জিজ্ঞেস করবে না, তোমাকে শুধু অর্ডারটা হয়তো জিজ্ঞেস করবে। ফালতু কোশ্চেন, ফালতু এক্সাম, ফালতু কোশ্চেন। তুমি এরকম বলবে, স্যার দেখুন C3A গ্রেটার দেন C3S গ্রেটার দেন C4F গ্রেটার দেন C2S, হয়ে গেল। আর এই ভ্যালুগুলো তো ইঞ্জিনিয়ারিং সার্ভিসে তোমার লাগবে কাজে, গেট ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ভ্যালুগুলো কাজে লাগবে। আর এটা তোমার মনে হয় না পিএসসি যেইতে এই। আর রেট অফ হাইড্রেশন মানে কি? রেট অফ হাইড্রেশন মানে হচ্ছে 90-তে 90-তে না, মানে ইনিশিয়ালি কে রেটটা বেশি শো করছে। রেট অফ হাইড্রেশন মানে হচ্ছে ইনিশিয়ালি, এটা তো 90 দিনে বলছি আমি, এটা হচ্ছে ইনিশিয়ালি কার রেট বেশি। এইটা যে তুমি মনে রেখে দাও, C4AF থাকে গ্রেটার দেন C3A ট্রাইক্যালসিয়াম অ্যানোমিনেট গ্রেটার দেন তোমার থাকে C3S গ্রেটার দেন C2S। খুব কনফিউশন কিন্তু। রেট অফ হাইড্রেশন, হিট অফ হাইড্রেশন, স্ট্রেংথ, তিনটে এবার আমি পাশাপাশি লিখছি, একদম মনে রাখবে, কিচ্ছু করার নেই। এইটা হচ্ছে তোমার রেট অফ হাইড্রেশন। হিট অফ হাইড্রেশন কি? সবার প্রথমে তুমি বলো স্যার হিট অফ হাইড্রেশনে দেখুন সবচেয়ে বেশি থাকে হচ্ছে C3A গ্রেটার দেন আমার হচ্ছে C3S গ্রেটার দেন C4AF গ্রেটার দেন C2S। এটা কত মনে রাখবে? 310। এটা কত মনে রাখবে? 105। এটা কত মনে রাখবে? 100। আর এটা কত মনে রাখবে? 40 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এটা হলো হিট অফ হাইড্রেশন আর রেট অফ হাইড্রেশন। আর স্ট্রেংথ যদি বলে, স্ট্রেংথটা খুবই সোজা, তুমি জানোই C3S সবচেয়ে বেশি স্ট্রেংথ, তারপরে C2S, তারপরে হচ্ছে C3A, তারপরে হচ্ছে তোমার C4AF। এটা তো তুমি জানোই, আই থিঙ্ক দিস ইউ নো। তো এই তিনটে জিনিস কিন্তু প্রথমে দেখবে, কোথাও রেট অফ হাইড্রেশন বলছে, কোথাও হিট অফ হাইড্রেশন বলছে, কোথাও স্ট্রেংথ বলছে, এরকমভাবে আলাদা আলাদা দেবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিংস। দেখি কতক্ষণ হলো, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আর পড়ানো যাবে না, সব কিছু পুড়িয়ে দিলাম। একটা অঙ্ক করিয়ে ছেড়ে দিই। একটা অঙ্ক আছে দেখো ওখানে, সেই অঙ্কটা তোমাকে জানতে হবে। সেই অঙ্কটা হচ্ছে তোমাকে বলবে যে 1 ব্যাগ সিমেন্ট আছে, না 1 ব্যাগ সিমেন্ট না, সরি 1 মিটার কিউব সিমেন্ট, 1 মিটার কিউব সিমেন্ট হচ্ছে লাগবে, কাজে লাগবে। 1 মিটার কিউব সিমেন্ট কাজে লাগবে। তোমাকে কোশ্চেনটা করবে যে 1 মিটার কিউব সিমেন্ট লাগছে, তো কত ব্যাগ সিমেন্ট আনতে হবে, কত ব্যাগ সিমেন্ট আনতে হবে। এটা তোমার একদম পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের কোশ্চেন। তোমার পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার হলে এটা প্রচুর কাজ করতে হবে। কেন বলো তো? তুমি এস্টিমেশন কস্টিং করলে, একটা ধরো তোমাকে একটা প্রজেক্ট পিডাব্লিউডিতে ধরো তোমার একটা বিল্ডিং বানানো কাজ হলো, G+3 বিল্ডিং, G+3 বিল্ডিংয়ে ধরো তুমি ধরে নিলে মোটামুটি 50 মিটার কিউব সিমেন্ট আমার লাগবে। 50 মিটার কিউব সিমেন্ট টোটাল বিল্ডিং প্রজেক্টে আমার কাজে লাগবে, ধরে নাও। 50 মিটার কিউব সিমেন্টের জন্য তারা কত ব্যাগ সিমেন্ট আমি অর্ডার দেবো, কত ব্যাগ, তোমাকে তো অর্ডার দিতে হবে না, কত ব্যাগ সিমেন্ট আমি অর্ডার দেবো, সেইটা তোমাকে এইটার মাধ্যমে জানতে হবে। 1 মিটার কিউবের জন্য কত ব্যাগ তুমি ধরে রাখো, তাহলে 50-র জন্য গুণ করে দেবে। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোশ্চেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পিএসসি JEE। আর তোমাকে প্র্যাকটিক্যালও এই কাজটা করতে হবে। বলো, তুমি ভিডিও পজ করে করো, তারপরে আমি বলে দিচ্ছি। দেখো, আশা করি তোমাদের হয়ে গেছে। যদি না পারো তাহলে দেখে নাও। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট হচ্ছে 1.44, তাই তো? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা তো বাল্ক নিয়ে করবো, ট্রু নিয়ে করবো না, কারণ কি সিমেন্টের বস্তার মধ্যে হাওয়া ফাওয়া সব থাকবে। বাল্ক নিয়ে কেন করবো বুঝতে পারলে তো? বাল্ক নিয়েই তো করবো রে। ট্রু মানে কি? হাওয়া টাওয়া সব বার করে দিয়ে যেটা থাকছে। হাওয়া কি সিমেন্টের ব্যাগে তো হাওয়া থাকবেই, ঠিক আছে। আর ওয়াটারের ইউনিট ওয়েট কত বলো তো? 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে ওয়াটারের ইউনিট ওয়েট, ঠিক আছে। তাহলে সিমেন্টের ইউনিট ওয়েট কত? আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পেসিফিক গ্র্যাভিটি? স্পেসিফিক গ্র্যাভিটি মানে বলবে যে ইউনিট ওয়েট অফ সিমেন্ট বা ইউনিট ওয়েট অফ ওয়াটার, দুটোর রেশিও, তাই তো? তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.44। তাহলে ইউনিট ওয়েট অফ ওয়াটার, ইউনিট ওয়েট অফ সিমেন্ট কত হচ্ছে? এটা ইন্টু 1000। আরে এটাতে গুণ করে দিলাম, ওয়াটারের ইউনিট ওয়েটটা এখানে বসালাম, বসিয়ে গুণ করে দিলাম। তাহলে ইউনিট ওয়েট অফ সিমেন্ট কত বেরোলো দেখো? ইউনিট ওয়েট অফ সিমেন্ট বেরোলো হচ্ছে 1440 কেজি পার মিটার কিউব। এইটা হচ্ছে সিমেন্টের ইউনিট ওয়েট।
বুঝতে পারলে কি না বলো। এবার এটা আমি মুছে দিই। সিমেন্টের ইউনিট বেরোলো এত কেজি পার মিটার কিউব। তার মানে কি? তার মানে হচ্ছে 1 মিটার কিউব সিমেন্টে 1440 কেজি সিমেন্ট থাকবে, তাই তো? 1 মিটার কিউব সিমেন্টে এত কেজি সিমেন্ট থাকবে, এটার মানে এটা তাই। আচ্ছা, যদি তাই হয়, 1 ব্যাগ সিমেন্টের ওজন কত? 1 ব্যাগ সিমেন্ট মানে হচ্ছে 50 কেজি। 1 ব্যাগ সিমেন্ট 50 কেজি, তাহলে এত কেজি তোমাকে আনতে হবে। 1 মিটার কিউব বলেছে না, মানে হচ্ছে এত কেজি। তার মানে আমাকে 1 মিটার কিউব বলেছে, তার মানে 1 মিটার কিউবই যাহাই 1 মিটার কিউব তাহাই এত কেজি। ইয়েস অর নো? যাহাই 1 মিটার কিউব তাহাই এত কেজি, একই ব্যাপার। মানে ভলিউম থেকে ওয়েটে কনভার্ট, শুধু 1 মিটার কিউব এত কেজি। আর 50 কেজি মানে 1 ব্যাগ, তাহলে 50 কেজি মানে হচ্ছে 1 ব্যাগ। তাহলে 1 কেজি মানে কত ব্যাগ? 1/50 ব্যাগ। আর 1400 এত কেজি মানে কত ব্যাগ? 1440 ডিভাইডেড বাই 50। এটা মোটামুটি দেখবে 28 পয়েন্ট সামথিং হয়। তুমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি 29 ধরে রাখতে পারো। বাট 29 জেনারেলি এরকমভাবে অর্ডার করা হয় না। ইন জেনারেল তুমি প্র্যাকটিক্যালি জেনে নাও 30 ব্যাগসই অর্ডার করা হয়, 30 ব্যাগস। কিন্তু পরীক্ষায় যদি 29, 30 দুটোই অপশান থাকে, ইট উইল বি বেটার দ্যাট ইফ ইউ টিক 29। মানে পরীক্ষায় তোমাকে এরকম দিয়ে বলতে পারে হয়তো 28 ব্যাগ, 29 ব্যাগ, 30 ব্যাগ, 31 ব্যাগ, এইরকম যদি অপশান থাকে তাহলে তুমি 29টাই ক্লিক করবে। এটা অ্যাকচুয়ালি 28 পয়েন্ট সামথিং আসবে আর কি। তো সেক্ষেত্রে বেটার 29টাই ক্লিক করা। আর 30টা কী বলতো, প্র্যাকটিক্যালি আমি বলছি ওরকম 29 ব্যাগ অর্ডার দেওয়া হয় না, প্র্যাকটিক্যালি 30টা ধরে নিয়েই মাল্টিপ্লাই করে গুণ করা। ধরো তোমাকে বললো যে 50 মিটার কিউব তোমার সিমেন্ট লাগবে, তাহলে কত ব্যাগ অর্ডার দিব? 50 × 30, 50 × 30। সো তোমাকে বলতে হবে 1500 ব্যাগ অর্ডার দিয়ে দাও। এইরকম, এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি বললাম। বাট এইটা যেহেতু 29 আসবে, আমার মনে হয় অপশানে যদি 29 থাকে, ফার্স্ট ইউ টিক 29। এই হচ্ছে ব্যাপার। চলো আজকে এইটুকুই রাখি। আমি আজকে অফলাইনেও ক্লাস নিয়েছি 2 ঘন্টা, ঠিক আছে? তাও আবার 5:30 থেকে 7:30 অবধি। আর আমি রিয়েলি টায়ার্ড, আমি আর পারছি না। তো না হলে আমি আর একটু পড়াতাম, বাট ঠিক আছে, ছেড়ে দাও। নেক্সট দিন আমরা টেস্টিং অফ সিমেন্টটা শুরু করে দেবো। ওকে, চলো, টাটা, বাই। হ্যাঁ, শোনো না, একটা ছোট্ট জিনিস বলার জন্য আমি এখানে আসলাম লাস্টে। এই ভিডিওটা ওই ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো। মানে আমি রিয়েলি খুব ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু। হ্যাঁ, তার কারণটা কি দেখো, তোমাকে আমি কথা বলি। আমার শরীর খারাপ হয়েছিল, আমি বললাম। গুগল মিটে ক্লাস করানোর সময় বলছিলাম আই এম রিয়েলি ফিলিং টায়ার্ড, আমার জ্বর এসছে, এবং ক্লাসেও আমি বলেছিলাম। তোমাদের মধ্যে কেউ জিজ্ঞাসাই করলো না আমাকে যে দাদা কেমন আছো। অনলি 2 পিপল আস্কড মি, 2জন স্টুডেন্ট, আমি তাদের নামও বলবো। রমেশ আমাকে বলেছিল যে দাদা তুমি কেমন আছো, ও জিজ্ঞেস করেছিল, খোঁজ নিয়েছিল। আর রিয়া বাগচি বলে একজন আছে, সে রিয়া আমাকে খোঁজ নিয়ে বলেছিল যে তুমি দাদা, স্যার তুমি কেমন আছো। তো আমি খুবই শক, মানে এরকম কেন হচ্ছে। তো অনেকে আছে যারা মেসেজ করো, অনেকে আছো যারা মেসেজ করো না। যারা মেসেজ করো না তাদের জন্য আমি কিছু বলছি না, বাট মেসেজ করছো, দাদা এটা দাও, ওটা দাও, এইটা করো, ওটা করে দাও, সব কিছুই বলছো, একটাই জিজ্ঞেস করতে পারছো না যে শরীরটা কেমন আছে। এইগুলো শো করে কি বলো তো, যে ইউ গাইজ আর নট, মানে তোমরা হচ্ছে মানে ডিজার্ভই করো না যে এরকম একটা ছেলে হেল্প করছে তোমাদেরকে এত ভালো রকমভাবে। তোমরা একটু জিজ্ঞেস করলে না যে শরীরটা তোমার কেমন আছে। ইট ইজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। চলো, কোনো ব্যাপার না, আমার এগুলো সব মনে থাকবে, কোনো ব্যাপার না। চলো, টাটা।